নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো 12। অভিকের সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর সোনালী, প্রথমেই আমরা সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল। যে অভিযোগ বারবার সেখানে আসছিল, তাদের জমি দখল করা হচ্ছিল এবং সেই জমি ফেরত নিয়ে এবার আইনি বৈধতার প্রশ্ন তুললেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, যাকে গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এবার আইনি বৈধতার নিয়ে প্রশ্ন তুললেন। একেবারেই অভিক, আমরা দেখেছি যে সন্দেশখালী কিন্তু গত প্রায় 3 সপ্তাহ ধরে কিন্তু বারে বারে উত্তপ্ত থেকেছে এবং যে মূল অভিযোগটা সামনে এসেছে সেটা হচ্ছে জমি কেড়ে নেওয়া হয়েছে সন্দেশখালীর বেশিরভাগ বাসিন্দাদের। এই অভিযোগ তারা করেছেন এবং পাশাপাশি তারা কিন্তু বিক্ষোভও দেখিয়েছেন এবং সেই বিক্ষোভের সাক্ষী থেকেছে বাংলা। রীতিমতো এক বেরোজের বিক্ষোভের সাক্ষী থেকেছে বাংলা, যেখানে সন্দেশখালীর মানুষজন তারা কিন্তু নিজেদের যে দাবি সেই দাবির জন্য কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি তারা যে দাবি দেখিয়েছিলেন যে শেখ শাহজাহান, তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কিন্তু গ্রেফতার করতে হবে, যদিও ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে। ইতিমধ্যেই কিন্তু সেখানে যে অভিযোগ কেন্দ্র খোলা হয়েছিল সেখানে অনেক অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই ইতিমধ্যেই 150 জনের জমি ফেরত দেওয়া হয়েছে। এবং তুমি যেমনটা বললে অভিক, যে সেই 150 জনের জমি কিভাবে ফেরত দেওয়া হলো তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন একেবারেই তাই, এবং সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি। আমরা এই নিয়েই কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, এই যে 150 জন যাদের কথা বলা হচ্ছিল, যাদের সঠিক কাগজপত্র দিয়ে তাদের জমি ফেরত দেওয়া হয়েছে, এবং সেই নিয়েই এই মুহূর্তে আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। ঠিক কি অভিযোগ তার? প্রাক্তন সন্দেশখালীর প্রাক্তন যে বিধায়ক হচ্ছে সিপিআইএম এর নিরাপদ সর্দার, তিনি বারবার যে অভিযোগটা তুলেছেন যে ইতিমধ্যে তুমি জানো 22 থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে প্রায় 150 জনের উপভোক্তার জমি ফেরত দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়া চলছে। তার উপযুক্ত নথিপত্র নিয়ে তারা জমিদাতারা দীর্ঘদিন ধরে যে আন্দোলন কর্মসূচি ছিল সেই জমি ফেরত নিয়ে কিন্তু বৈধতা অর্থাৎ আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কালকে যখন নিরাপদ সর্দার যখন আদালতের নির্দেশে তার জামিন হয়, সেই জামিন করার পরে যখন বসিরহাট উপসংশোধনাগার থেকে যখন কলকাতায় তাদের বিশেষ করে বসিরহাট টাউন হলে যে তাদের পার্টি অফিস রয়েছে, দলীয় কার্যালয় রয়েছে সিপিএম, যাওয়ার পথে তিনি বললেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে জমি লুটের অভিযোগ, তিনি তখন প্রশ্ন করলে তাকে বলা হয় জমি ফেরত দেওয়া হচ্ছে। তখন তিনি বলেন এই জমি ফেরত নিয়ে যথেষ্ট আইনি বৈধতা রয়েছে। কিন্তু এই নিরাপদ সর্দার কিন্তু প্রশ্ন তুলেছিলেন যত দীর্ঘদিন ধরে, এই 5ই ফেব্রুয়ারি থেকে 2000 তার আগে অর্থাৎ 2013 সাল থেকে তিনি বারবার বলেছিলেন যেখানে জমি জোর করে দখল করা হচ্ছে, মেচোগাড়ি লুট করা হচ্ছে এবং বেআইনিভাবে জমি দখল করা হচ্ছে। তিনি জমি ফেরতের কথা বারবার এই কথা বলেছিলেন। তারপরে এবার জমি যখন ফেরত দেওয়া শুরু করলে এই রাজ্য সরকার বিভিন্ন জায়গায় অর্থাৎ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা অর্থাৎ সন্দেশখালী থেকে নেজার বিভিন্ন জায়গায় সেখানে পুলিশ অভিযোগ কেন্দ্রে যেখানে জমা পড়েছিল, ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে, সেই জমার ভিত্তিতে যখন 150 জনকে জমি ফেরত দিল, সেই জমি ফেরত নিয়ে স্বয়ং প্রাক্তন সিপিএম বিধায়ক তিনি কিন্তু আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন। তাহলে প্রশ্ন উঠছে, তাহলে কি কোনো জায়গায় কি এইটাকে নিয়ে অর্থাৎ সন্দেশখালী জমি আন্দোলনটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার করে সেখানে জায়গা পেতে চাইছে 2024 লোকসভা নির্বাচনে বিরোধীরা? এটাও যেমন একটা প্রশ্ন। অন্যদিকে পাশাপাশি এই জমি ফেরত নিয়ে যত আইনি প্রক্রিয়াটাকে সেটাকে তারা মানতে নারাজ, এমনটাই বলেছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক। কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে, অর্থাৎ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প করে তারা তাদের অভাব অভিযোগ শুধু জমি সমস্যা নিয়ে না, অন্যান্য সমস্যাগুলোও কিন্তু পুলিশ দেখছে। তার মধ্যে কিন্তু তাদের লিস্ট বেরিয়েছে এবং সরকারি লিস্ট, যেখানে 150 জন সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া, দাসপাড়া, লস্করপাড়া, অন্যদিকে কাছারিপাড়া থেকে শুরু করে বটতলা যে বেরমুজির অঞ্চলে আছে, সেখানে প্রায় 150 জনের নামের তালিকা কিন্তু ইতিমধ্যে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক। তাহলে কি যারা জমি পাচ্ছেন তারা জমি পাওয়া নিয়ে কি দ্বিধাদ্বন্দ্বে রয়েছে সিপিএম নেতৃত্ব? অর্থাৎ তারা কি বলতে চাইছেন এটাকে রাজনৈতিকভাবে সন্দেশখালীর এই যে 150 জন মানুষ যাদের জমি ফেরত দেওয়া হয়েছে তাদেরই আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপদ সর্দার। একেবারেই অভিকার এ প্রসঙ্গে ভিডিও কি বলেছেন শোনাবো আপনাদের। আপনাদের আবারও জানিয়ে রাখি যে অভিযোগ এতদিন ধরে চলছিল, সেই অভিযোগ নিয়েই কিন্তু নিরাপদ সর্দারের যে অভিযোগ সামনে আসছে যে এই জমি ফেরত কিন্তু অবশ্যই অবৈধ, এবং এ বিষয়ে ভিডিও কি বলছেন শোনাবো। কিছু লোক আছে যারা বলছে আমাদের ল্যান্ড গ্র্যাবিং হয়েছে, ল্যান্ড আমাদের দরকার। কিছু লোক বলছে যে আমাদের লিজ অ্যামাউন্ট যেটা আমাদের বাকি আছে জমিতে, আমাকে লিজ অ্যামাউন্ট দিচ্ছে না। কিছু লোক বলছে আমার জমিতে স্যালাইন ওয়াটার ঢুকিয়ে দিয়েছে, আমার জমি চাষযোগ্য নয়। এরকম ডিফারেন্ট টাইপস অফ অভিযোগ আছে, কমপ্লেন আছে। তো আমরা মোটামুটি
এখনো পর্যন্ত হিসেব করে দেখেছি রাফলি যে এই রকম বিভিন্ন টাইপের যে অভিযোগ সেগুলো প্রায় 400+। তো তার মধ্যে হয়তো ল্যান্ড গ্র্যাবিং কেস হয়তো 140-50 এরকম হতে পারে। তো অলরেডি আমরা 130 জনকে আমরা ল্যান্ড পজিশন দিয়ে দিয়েছি, এবং ল্যান্ড পজিশন দেওয়ার পরে এখনো পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাইনি। মানে যাদেরকে আমরা পজিশন দিয়েছি তারা মানে কোনো আর রকম কোনো অভিযোগ নেই, তারা জমি অলরেডি দখল নিয়ে নিয়েছে। আপনারা শুনলেন বিডিওর কি বক্তব্য করেছেন, কিন্তু যদিও বিডিওর এই বক্তব্য কিন্তু মিলছে না সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বক্তব্যের সঙ্গে। তিনি ঠিক কি বলেছিলেন, কি অভিযোগ করেছিলেন শোনাবো। গোটা রাজ্যের মানুষ জানে, যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশখালীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কি করে ফেরত দেবে, কি করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও একটা আইন আছে। সব তো তাদের মতন করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না, ছেলেমেয়েরা কেউ যেতে পারছে না। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাবে, তাদেরকে আটকে দিচ্ছে। আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার কি পেয়েছে ওখানে? ইয়ার কি পেয়েছে? 144 ওদের জন্য না, 144 ওদের জন্য না, ওরা মিটিং করছে। আর আমাদের মীনাক্ষী গেছে, মীনাক্ষী গেছে, পলাশ দাস গেছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের পাশে, তাদেরকে আটকানো হচ্ছে। সন্দেশখালীর মানুষ তার জবাবের জন্য অপেক্ষা করছে। আজকে কে করছে? আজকে তো নিরাপদ সত্তার ওখানে নেই। কেন আজকে ঘর চালানো হয়েছে? কেন আগুন জ্বলছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? একের পর এক ঘটনা সন্দেশখালীতে। তবে স্বাভাবিক ছন্দে ফিরছিল সন্দেশখালী, কিন্তু তার মাঝে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীতে। বিক্ষিপ্তভাবে উত্তেজনা ছড়ালো বেরমজুর 1 নম্বর পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একেবারেই অভিক, যেমনটা আমরা দেখেছি যে আমি যেমনটা বলছিলাম যে গত প্রায় 3 সপ্তাহ ধরে একইভাবে কিন্তু উত্তপ্ত থেকেছে সন্দেশখালী, এবং একের পর এক নেতার বিরুদ্ধে, তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এনেছেন গ্রামবাসীরা। এবারে একেবারে অঞ্চলের যে প্রধান তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। মাঠের একাংশ দখল করে দোকান করার অভিযোগ রয়েছে সেই প্রধানের বিরুদ্ধে। আপনাদের আবারও জানিয়ে রাখি, একের পর এক কারণে কিন্তু সন্দেশখালী বারে বারে উত্তপ্ত থেকেছে, এবং যেমন অভিযোগ করা হচ্ছিল যে জমি দখল করে কিন্তু জমি দখল করা হয়েছে স্থানীয়দের, এবং তার পরিবর্তে সেখানে বিভিন্ন দোকান পাট তৈরি করা হয়েছে। এবং এবারে বেরমজুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। তাদের কি অভিযোগ রয়েছে? তারা কিন্তু প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং গ্রামবাসীদের যে অভিযোগ রয়েছে যে মাঠের একাংশ দখল করে দোকান করার অভিযোগ রয়েছে। টিএমসি পার্টি থেকে গ্রামের কি হয়েছে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন মানে কেন, কিসের জন্য? আজকে বিক্ষোভ দেখাচ্ছি আমরা এই জন্য যে আমাদের জমি জায়গা সবকিছু বিক্রি হয়ে গেছে এই কারণে। আমরা তো জানি না যে কিভাবে বিক্রি হয়ে গেছে আমাদের জমি জায়গার মূল্য হচ্ছে যে আমাদের তো বর্গা চাষি, আমাদের বাপ ঠাকুর দাদা অনেক দিন থেকে জমি জায়গা চাষ করে আসছে। আমরা সেইভাবে চাষবাস করে যাচ্ছি। জমি আমাদের কেন ওই সিরাজ সাধন ভাই নিয়ে নিয়েছে, জমি বিক্রি হয়ে গেছে সাধন ভাইয়ের কাছে। হ্যাঁ, ওরা কিভাবে করে বিক্রি করেছে সাধন ভাই জানে, সিরাজ নদী শেখ জানে। এরা কারা? এরা হচ্ছে টিএমসির নেতা। আপনাদেরকে শোনালাম গ্রামবাসীরা কি অভিযোগ করছেন। আমরা সরাসরি এই নিয়ে কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, সন্দেশখালী কিছুতেই যেন শান্ত হচ্ছে না, স্বাভাবিক হওয়ার ছন্দে ফিরলে ফের একবার নতুন করে উত্তেজনা। বেরমজুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। কি অভিযোগ মূলত তাদের? দেখো, সন্দেশখালী গত 48 ঘন্টায় কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছিল। হঠাৎই আজকে সকাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ এইমাত্র যেটা খবর যে সন্দেশখালীর যে 1 নম্বর ব্লকের বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে অর্থাৎ সিদ্দিক মোল্লা, তার বাড়ি ঘেরাও করেছে গ্রামবাসীরা। তার বিরুদ্ধে অভিযোগ যে দুর্নীতি এবং আর্থিক তছরূপ টাকা এবং কাটমানি, এই অভিযোগের ভিত্তিতে কিন্তু গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বা তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যে অবিলম্বে যারা এই ঘটনা ঘটেছে তার অবরোধ অপসারণ করতে হবে পদ থেকে, অর্থাৎ প্রধানের পদ থেকে। পাশাপাশি হাটগাছি গ্রাম পঞ্চায়েতের যে কানমারি এলাকা রয়েছে খড়িডাঙ্গা, যেই জায়গাটায় কিন্তু দুটো পঞ্চায়েত, একদিকে বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে হাটগাছি গ্রাম পঞ্চায়েত, সেখানে মাঠের একটা অংশ অর্থাৎ
খেলার মাঠের একটা অংশ দখল করে নাকি দোকানঘর করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গ্রামবাসীরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং যেখানে মাঠ একটা অংশ দখল করে দোকানঘর করছিল, সেই কাঁচা ইট, সেই ইট তারা দেয়াল থেকে ভেঙে রাস্তায় ফেলে দিয়েছে। এই নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। এখন প্রশ্নটা উঠছে, এই যে এক অংশ দখল করে মাঠের অংশ দখল করে দোকানঘর করতে হচ্ছে, সেটা আদৌ নথিপত্র আছে কিনা বা কি আছে সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে। এখন এই নিয়ে কিন্তু গ্রামের মানুষ সংগঠিত হয়ে একের পর এক বিক্ষোভ দেখাচ্ছে। কোথাও বেরমুজির গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে, আবার সেই পাশে ঠিক এর আগে বেরমুজির থেকে বয়ারমারি থেকে কানমারিতে আবার গিয়ে সেখানে গিয়ে বললো বিক্ষোভের আজ। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। পুলিশের সঙ্গে গ্রামবাসীরা কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন। এখনও পর্যন্ত যেটা খবর, যে একদিকে প্রধান সিদ্দিক মোল্লার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, ঠিক অন্য প্রান্ত অন্য একটা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ হাটগাছি গ্রাম পঞ্চায়েতের যে স্বয়ং যেখানে বিধায়কের বাড়ি অর্থাৎ সুকুমার মাহাতো, সেই এলাকাতেই কিন্তু মাঠের একটা অংশ দখল করে অর্থাৎ এবং সেই মাঠের একটা অংশ দখল করেছেন তিনি, সেখানেই দোকান গড়ে তুলেছেন, এমনই অভিযোগ করছেন। আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমাকে, অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবেই। আর এরপর অবশ্যই বাঁকুড়ার দিকেও নজর রাখা যাক। স্বর্ণালী, সেখানে আছে মুখ্যমন্ত্রী সভা করতে আসছে। একেবারেই তাই অভিক, বাঁকুড়ার খাতড়ার খরবনে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে আজকের এই প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনাদের জানিয়ে রাখি, দুপুর 1টা থেকে সভা অনুষ্ঠিত হবে বলে প্রশাসনিক সূত্রে খবর দেওয়া হয়েছে। বাঁকুড়া সার্কিট হাউসে আপাতত রয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকেই বাঁকুড়া স্টেডিয়ামের অস্থায়ী হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে খাতড়ার সভায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে এই সবার দিকেই আমাদের নজর থাকবে, সরাসরি আপনাদেরকে সেখানেই নিয়ে যাই। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। স্বরূপ, এই মুহূর্তে 3 দিনের জন্য জঙ্গলমহল সফরে রয়েছেন এবং গতকাল পুরুলিয়া, আজকে বাঁকুড়ায় সেখানে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতক্ষণের মধ্যে এসে তিনি পৌঁছবেন, কখন এই সভা শুরু হবে, এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটাই যদি তুলে ধরো। একেবারে দেখো অভিক, আমি রয়েছি খাতড়ার খরবনে এবং এখানে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বাঁকুড়া স্টেডিয়াম থেকে রওনা দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই বাঁকুড়ার যে খাতড়ার যে খরবনের যে স্টেজ করা হয়েছে, যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে তিনি হাজির হয়ে যাবেন। এবং দেখতেই পাওয়া যাচ্ছে এখানে মঞ্চ এবং সেই মঞ্চের রীতিমতো প্রস্তুতি শেষ এবং এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রবেশ করবেন। প্রবেশ করার পরে তিনি মঞ্চে এসে হাজির হবেন। তবে এই মুহূর্তে দেখাবো মানুষজনের মধ্যে উচ্ছ্বাস, এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। ছাত্রছাত্রীরা যারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য তাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা হাজির হয়েছেন। ঠিক পাচ্ছ, প্রত্যেক ছাত্রছাত্রী যারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য তারা এখানে হাজির হয়েছেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তারাও কিন্তু এখানে হাজির হয়েছেন। মানুষের সমাগম কিন্তু এখানে রয়েছে। আজকের এই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 120টি প্রকল্পের যেমন তিনি শিলান্যাস করবেন, পাশাপাশি 114টি প্রকল্পের তিনি উদ্বোধন করবেন আজকের এই মঞ্চ থেকে। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছাবেন। তবে জঙ্গলমহলের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সফর রীতিমতো একটা গুরুত্ব রয়েছে, রীতিমতো একটা তাৎপর্য রয়েছে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। দোরগোড়ায় লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর মূলত যেটা মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা, যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ 2019-এর লোকসভার যে নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বাঁকুড়ার জঙ্গলমহলের এবং বাঁকুড়া বিষ্ণুপুর দুটি লোকসভার আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে এবং 2021-এর যে নির্বাচন বিধানসভার, সেই বিধানসভা নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে যে বিধানসভার আসনগুলি থেকে তৃণমূল নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেসের ভোট দিয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে 4টে আসন পুনরুদ্ধার করে তৃণমূল নেতৃত্ব। এবং সামনেই 2024-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকের এই কর্মসূচি, প্রশাসনিক সভা, এবং এই প্রশাসনিক সভা থেকে যেমন তিনি শিলান্যাস করবেন, উদ্বোধন করবেন, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই বাঁকুড়ায় এসেছেন, বাঁকুড়ার মানুষের জন্য, বাঁকুড়া জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের তিনি উদ্বোধন করেছেন, শিলান্যাস করেছেন এবং বাঁকুড়ার মানুষের একগুচ্ছ প্রকল্প উপহার দিয়েছেন। আজকের এই সভা মঞ্চ থেকে, আজকের এই খাতড়ার জঙ্গলমহলের খরবনের মঞ্চ থেকে
বাঁকুড়ার মানুষের জন্য কি উপহার তিনি নিয়ে আসছেন সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু একটা জিনিস জ্বালিয়ে রাখি যে গতকাল মুখ্যমন্ত্রী বাঁকুড়া স্টেডিয়ামে যখন নামেন সেখান থেকে পায়ে হেঁটে তিনি পৌঁছে যান একেবারে বাঁকুড়া সার্কিট হাউসে। সেখানে রাত্রি যাপনের পর আজকে সেখান থেকে বেরিয়ে বাঁকুড়া স্টেডিয়াম এবং বাঁকুড়া স্টেডিয়াম থেকে হেলিকপ্টার করে বাঁকুড়ার যে খাদরার যে মঞ্চ সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন। এবং দেখতেই পাচ্ছ যে মুখ্যমন্ত্রীর হাজির হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এখানে মানুষজন প্রচুর উৎসাহের সাথে তারা উঠে দাঁড়িয়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য। বিশেষ করে গতকালকে যেটা দেখেছিলাম যে একদম যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের সামনে লক্ষ্মীর ভাড় নিয়ে যারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য হাজির হয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য যেমন হাজির হয়েছিলেন, মুখ্যমন্ত্রীর যে রাজ্যের যে মহিলাদের কথা ভাবছেন সেই জন্য কিন্তু দাঁড়িয়েছিলেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার সেই হেলিকপ্টার ইতিমধ্যেই এসে পৌঁছেছে খরবনের মাঠে। তুমি দেখতেই পাচ্ছ যে কলকাতা টিভি দর্শকদের দেখাবো মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার সেই হেলিকপ্টার ইতিমধ্যেই মঞ্চের কাছাকাছি যেখানে হেলিপ্যাড করা হয়েছে, অর্থাৎ খরবনের যে মঞ্চ সেই মঞ্চের কাছেই স্টেডিয়াম করা রয়েছে, সেই হেলিপ্যাড করা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করবেন। তারপর সেখান থেকে তিনি এখানে এসে হাজির হবে। কিছুক্ষণ আগেই জেলা প্রশাসনের থেকে ঘোষণা করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী এই হেলিকপ্টার থেকে নামার পরই এখানে তিনি এখানে একটি কর্মসূচি করবেন। তারপরে তিনি মঞ্চে আসবেন, মঞ্চে এসে তিনি বিভিন্ন যে প্রকল্পগুলির শিলান্যাস উদ্বোধন তিনি করবেন এবং তার সাথে সাথে বাঁকুড়ার মানুষের জন্য যে উপহার তিনি নিয়ে এসেছেন, অর্থাৎ বাঁকুড়ার মানুষের জন্য কি কি প্রকল্প তিনি ঘোষণা করবেন আজকের এই মঞ্চ থেকে, সেটা কিন্তু রীতিমতো শোনার জন্য মুখিয়ে রয়েছেন জেলার বিভিন্ন স্তরের মানুষ। দেখতেই পাচ্ছি এখানে প্রচুর মানুষ যারা ইতিমধ্যে এখানে হাজির হয়েছেন, যারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে প্রকল্পের কথা ঘোষণা করেছেন সেই প্রকল্প নিয়ে গতকালই আমরা দেখেছি যে মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ, মানুষের কতটা উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বাঁকুড়া সার্কিট হাউসের সামনে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছে যাবেন, তারপরেই এই মঞ্চে আসবেন এবং এই মঞ্চ থেকে তিনি যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করার পাশাপাশি তিনি পরিষেবা, সরকারি যে বিভিন্ন পরিষেবা রয়েছে সেই পরিষেবাগুলি প্রদান করবেন। এবং সব মিলিয়ে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে একটা প্রস্তুতি একদম শেষ পর্বের এবং মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্টেজে আসার অপেক্ষা। তারপরেই আজকের এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে যে প্রকল্পগুলি শিলান্যাস, যে প্রকল্পগুলির উদ্বোধন হবে এবং তার সাথে সাথে সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে। এবং তার সাথে সবথেকে বড় যে বিষয়টা তা হলো আজকের এই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার মানুষের জন্য কোন প্রকল্পের কথা ঘোষণা করেন। অভিক, একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এই সভা মঞ্চে এসে উপস্থিত হবেন এবং সেই ক্ষেত্রে আজকের এই সভা থেকে, বাঁকুড়ার এই সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ স্বরূপ তোমায়। স্বরূপ গঙ্গোপাধ্যায় এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর, নজর রাখবো যে খবরের দিকে। ভোটের আগেই সিএ নির্বাচনী আচরণবিধি কার্যকরের আগেই বিজ্ঞপ্তি জারি। সংবাদ সংস্থার খবরে জল্পনা তুঙ্গে মোদী সরকারকে পাল্টা তোপ দেখেছে তৃণমূল। একেবারে, এবং এই যে তৃণমূল তোপ দেখে বলেছে ভয়ঙ্কর খেলা, প্রতিহিংসার খেলা চলছে, এমনটাই কিন্তু বলছে তৃণমূল। আমরা জানি যে 2019-এ সংসদে পাশ হয়েছিল এই সিএএ এবং নির্বাচনী আচরণবিধি কার্যকর করার আগেই এই সিএএ চালু হতে পারে। সংবাদ সংস্থার প্রকাশিত খবরের পরে সেই জল্পনাই কিন্তু এই মুহূর্তে উস্কে উঠেছে এবং সেই ক্ষেত্রে বারবার আমরা শুনেছি, অমিত শাহ বলেছেন, বিজেপি নেতৃত্বরা তারা বলেছেন যে লোকসভা নির্বাচনের আগেই সিএএ চালু হয়ে যাবে, কার্যকর করা হবে। সেই প্রশ্নই এই মুহূর্তে আরো একবার উঠে এসেছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, তিনি কি বলেছেন শোনাবো। ভোটের আচরণবিধি ঘোষণা হওয়ার আগেই, ভোটের আচরণবিধি ঘোষণা হওয়ার আগেই নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ কার্যকর করতে চায়। এটা ভয়ঙ্কর খেলা। রুটি কাপড়া আর মাকান দিতে পারছেন না দেশের মানুষ, আর্থিক বোঝা তাদের উপর, দেশের অর্থনীতি বিপর্যস্ত। সেই জায়গায় ধর্মের নামে ভেদাভেদ করা, প্রতিহিংসার রাজনীতি করা, এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে, সেটা ধরা পড়ে গেছে। এগুলো সব হচ্ছে এই সিএ এনআরসি করার আগে স্টেজ। যেভাবে সিএ লাগু করার চেষ্টা হচ্ছে আমরা উদ্বিগ্ন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এ নিয়ে প্রতিবার চালিয়ে যাবে। ভোটের আগেই কি সিএএ, এই প্রশ্ন কিন্তু জারি হয়েছে এবং নির্বাচনী আচরণবিধি কার্যকরের আগেই কি বিজ্ঞপ্তি জারি করা হবে সে নিয়েও কিন্তু প্রশ্ন জারি করা হয়েছে। এবং এ বিষয়ে আপনারা যেমন শুনলেন কুণাল ঘোষ তিনি কি বলেছেন, এরপরে আপনাদের শোনাবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলেছেন। সামগ্রিকভাবে সিএ নিয়ে যারা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে এবং এই নির্বাচনের আগে আবার খুঁড়োর কলের মতো সিএ নিয়ে আসছে, এবং আমরা দেখলাম তার একটা অঙ্গ হিসাবে হঠাৎ করে বাংলায় মতুয়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের বেশ কিছু মানুষের হঠাৎ করে আধার কার্ড বাতিল করে দেওয়ার চিঠি পাঠিয়ে দেওয়া হলো তাদের বাড়িতে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দত্তহীন ভাষায় প্রথম দিন থেকে বলে এসছেন, যেটা আজও আমরা একই কথা বলছি, যারা এখানে থেকে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নির্বাচিত করে, তারা সবাই আমার দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। আর এই সিএ নিয়েই রাজনৈতিক মতভেদ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। শান্তনু সেন তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম, এরপর আপনাদেরকে শোনাবো বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, তিনি সিএ প্রসঙ্গে কি বলছেন শুনুন। মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে যথাসময়ে সিএ লাগু হবে। তিনি আইন এনেছেন, পাশ করিয়েছেন, পুরো তৈরি করেছেন, রুলও তৈরি করেছেন, তো তার উপরে ভরসা রাখা উচিত। যখন বলেছেন লাগু হবে, এখন কবে লাগু হবে সময় বলে দেবে। এরপর যে খবরে নজর রাখবো হিমাচল প্রদেশ, এবং সেই হিমাচল প্রদেশেই একটি মাত্র রাজ্যসভা আসনে জয়ের পরেই রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লার সঙ্গে দেখা করলো বিজেপি। একেবারেই অভিক, এবং বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে আস্থা ভোটের দাবি জানিয়েছে বিজেপি। মঙ্গলবার সে রাজ্যের রাজ্যসভা আসনের ভোটে বিজেপির প্রার্থী হর্ষ মহাজন হারিয়েছিলেন কংগ্রেসের আইনজীবী নেতা তথা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত প্রাক্তন রাজ্যসভা সাংসদ অভিষেক মনু সিংভিকে। এবং সেক্ষেত্রে 68 সদস্যের বিধানসভায় দুই পক্ষই 34টি করে ভোট পাওয়ায় লটারির মাধ্যমে জয় পরাজয় নির্ধারিত হয় হিমাচলে। সেখানে রাজ্যসভার একটি আসনে সরাসরি লড়াই ছিল শাসক কংগ্রেস এবং বিরোধী দল বিজেপির মধ্যে। কংগ্রেসের 6 জন সহ অন্তত 9 জন বিধায়কের ক্রস ভোটিং এর জেরেই এই ফলাফল বলেই অভিযোগ। একেবারেই অভিক, এবং 68 আসনের হিমাচল বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা 40। এছাড়াও 3 জন নির্দল বিধায়ক সুখু সরকারকে সমর্থন জানায়। অন্যদিকে বিজেপির বিধায়ক সংখ্যা কিন্তু 25। সরকার পক্ষের 9 জন বিধায়ক বিজেপি প্রার্থী হর্ষকে ভোট দিয়েছেন। সূত্রের খবর 6 জন কংগ্রেস এবং 3 জন নির্দল রয়েছেন সেই দলে। আর রাজ্যসভা নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী হর্ষ মহাজন তিনি বলেছেন বিজেপি রাজ্য সরকার গঠন করতে চলেছে। কংগ্রেসের আরো কিছু বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, কিছু বিধায়ক এবং মন্ত্রী ফোন পেয়েছে বলেই দাবি তার। এ বিষয়ে হর্ষ মহাজন তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। तो भारतीय जनता पार्टी की यहाँ सरकार बनेगी, मजबूत सरकार बनेगी, और ये कैसे बनती है, कैसे होता है इसका काम, ये आप दिन ब दिन घंटों से आप आज से शुरू हो जाएगा। कितने दिनों में सरकार बनाएगी भाजपा, और क्या कांग्रेस के और भी विधायक भाजपा में? बिल्कुल बिल्कुल बिल्कुल। मेरे को सुबह से कईयों के फोन आए, कोई विधायक है, कोई मंत्री है, जो मैंने उनसे बात किया और अपने जो अपने लीडर्स हैं भारतीय जनता पार्टी के उनसे भी बात की है। मैंने कहा ऐसे ऐसे अब उनकी स्थिति जैसे आप देखेंगे घंटों में चेंज हो जाएगी। আপনাদেরকে শোনালাম হর্ষ মহাজন তার বক্তব্য। হিমাচল প্রদেশে একটি মাত্র রাজ্যসভা আসনে জয়ের পরেই রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লর সঙ্গে দেখা করল বিজেপি। বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে আস্থা ভোটের দাবি জানালো বিজেপি। এবং একেবারেই অভিক, এবং মঙ্গলবার সে রাজ্যের রাজ্যসভা আসনের ভোটে বিজেপির প্রার্থী হর্ষ মহাজন হারিয়েছেন কংগ্রেসের আইনজীবী নেতা তথা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত প্রাক্তন রাজ্যসভা সাংসদ অভিষেক মনু সিংভিকে। এখন সময় আরো একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
ফিরলাম বিরতির পর নজর রাখবো যে খবরের দিকে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ধর্নায় বিজেপি, ধর্মতলায় ধর্না অবস্থানে বিজেপি একাধিক শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ এবং আগামীকাল গেরুয়া শিবিরের এই ধর্না কর্মসূচি রয়েছে। একেবারে গান্ধী মূর্তির পাদদেশে এই ধর্ণা কর্মসূচি করবে বিজেপি, এবং বিজেপি যার কারণে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিল। সেই ক্ষেত্রে হাইকোর্টের তরফ থেকে একাধিক শর্ত দেয়া হয়েছে তাদেরকে এই ধর্ণা কর্মসূচি করার ক্ষেত্রে, কারণ বারবার বিজেপি অভিযোগ করছিল যে পুলিশ প্রশাসন তারা কিন্তু তাদেরকে অনুমতি দিচ্ছে না এই ধর্ণা কর্মসূচি করার জন্য। সেই কারণেই সন্দেশখালীর ঘটনা নিয়েই তারা দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের, এবং আজকে সেই বিজেপির ধর্ণা কর্মসূচি রয়েছে ধর্মতলায়। একেবারে অভিক আমরা দেখেছি যে এর আগে সন্দেশখালীতে কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি, অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কিন্তু সন্দেশখালীতে যাওয়ার আগেই তাকে আটকে দেওয়া হয়েছিল, যেহেতু সেখানে 144 ধারা জারি রয়েছে। সেই কারণেই কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছিল, এবং এর পরবর্তীতেই কিন্তু সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ধর্নায় বসতে যাওয়ার অনুমতি চেয়েছিল বিজেপি, কিন্তু সেই অনুমতি কিন্তু দেয়নি পুলিশ। সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, এবং গতকাল বিচারপতি কৌশিক চন্দ্র তিনি যেমনটা অনুমতি দিয়েছিলেন যে বিভিন্ন কিছু শর্ত সাপেক্ষে কিন্তু বিজেপি ধর্মতলায় তাদের এই ধর্ণা অবস্থান করতে পারবে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ এবং আগামীকাল গান্ধী মূর্তির পাদদেশে সন্দেশখালী ঘটনার প্রতিবাদে এই ধর্ণা কর্মসূচি রয়েছে বিজেপির। একেবারে, এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিজেপির এই ধর্ণা কর্মসূচির ছবি সরাসরি এই মুহূর্তে দেখছেন, যেখানে বিজেপির নেতৃত্বরা তারা আজ সকাল থেকে এই ধর্ণা কর্মসূচিতে সামিল হয়েছেন এবং সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন আজকের এই ধর্ণা কর্মসূচির মঞ্চ থেকে, যা চলবে আগামীকাল পর্যন্ত। এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে একাধিক শর্ত দেওয়া হয়েছে, সেই নির্দেশ মেনেই গেরুয়া শিবিরের তরফ থেকে এই ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ধর্ণা মঞ্চে রয়েছেন বিজেপির নেতৃত্বরা, তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং তাদের যে প্রতিবাদ, তাদের যে দাবি, সেই সমস্ত দাবি তুলে ধরেই এই ধর্ণা কর্মসূচিতে সামিল হয়েছে গেরুয়া শিবির। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে গান্ধীর মূর্তির পাদদেশ থেকে সরাসরি। একেবারেই অভিকার, তার পাশাপাশি আমাদের দর্শকদের আরো জানিয়ে রাখবো যে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমনটা যে তৃণমূলের বিরুদ্ধে একাধিক স্লোগান দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে? আমরা যেমনটা দেখেছি যে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আজকে বিজেপির এই ধর্ণা কর্মসূচি রয়েছে, এবং সেই ধর্ণা কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্বের মুখে কি স্লোগান শোনা যাচ্ছে? আপনাদের আবারও জানিয়ে রাখি, সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আজ ধর্নায় বসেছে বিজেপি নেতৃত্ব, এবং আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। মূলত একাধিক শর্ত সাপেক্ষেই, হাইকোর্টের একাধিক শর্ত সাপেক্ষেই এই ধর্নায় বসার অনুমতি পেয়েছে বিজেপি নেতৃত্ব। সন্দেশখালী ঘটনার প্রতিবাদে এই ধর্নায় বসেছে বিজেপি নেতৃত্ব। একেবারে সেই ছবি সরাসরি তুলে ধরছি, এবং আজকের এই ধর্না কর্মসূচি থেকে মূলত বিজেপির যে বক্তব্য, যে যেভাবে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপির নেতৃত্বরা, এবং সেই ছবি দেখাচ্ছি যেখানে আজ এবং আগামীকাল গেরুয়া শিবিরের এই ধর্ণা কর্মসূচি চলবে। সেখানে প্ল্যাকার্ড হাতে নিয়েই বিজেপির নেতৃত্বরা তারা সামিল হয়েছেন গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে। সেখানে চলছে বিজেপির ধর্ণা কর্মসূচি, এবং সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা নিয়েই আজকের এই ধর্ণা কর্মসূচি গেরুয়া শিবিরের। এবার আসবো পরবর্তী খবরে। অশোকনগরে তৃণমূল নেতা খুনের পর পুলিশের রদবদল। অশোকনগর থানার ওসি বদল, সরানো হলো ওসি বলাই ঘোষকে, এবং তার জায়গাতেই নিয়ে আসা হয়েছে গোবরডাঙ্গা থানার ওসি চিন্তামণি নস্করকে। গোবরডাঙ্গা থানার দায়িত্বে মধ্যমগ্রাম থানার এসআই পিঙ্কি ঘোষ। বারাসাত পুলিশ জেলায় থানার দায়িত্বে মহিলা আধিকারিক, রুটিন বদলিয়ে, এমনটাই বলছে পুলিশ। একেবারেই তাই। এবং যে ঘটনা ঘটেছিল সোমবার, অভিক আমরা জানি যে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এবার পুলিশের আধিকারিকের রদবদল, এবং সোমবারে এই ঘটনা ঘটে। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের খুন হয়, এবং সেই ঘটনার পরেই কিন্তু এবার পুলিশে রদবদল দেখা গেল। একেবারে, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে অশোকনগর থানার ওসি তাকে বদলি করা হয়েছে, রুটিন বদলি এমনটাই যদিও বলছে পুলিশ প্রশাসন। তবে যেমনটা জানা যাচ্ছে যে সরানো হলো ওসি বলাই ঘোষকে, এবং তার জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেলেন চিন্তামণি নস্কর। গোবরডাঙ্গা থানার দায়িত্বে মধ্যমগ্রাম থানার এসআই পিঙ্কি ঘোষ।
একেবারেই তাই অভিক, আমরা যে ঘটনা দেখেছিলাম সোমবারই তৃণমূল নেতা খুন হন এবং সেই ঘটনায় কিন্তু এবার পুলিশের রদবদল। গোবরডাঙ্গা থানার যে দায়িত্বে মধ্যমগ্রাম থানার এসআই পিঙ্কি ঘোষ এবং বারাসত পুলিশ জেলায় থানার দায়িত্বে মহিলা আধিকারিক। যদিও যেমনটা জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে এটা রুটিন বদলি, তবে আপনাদের আবারও জানিয়ে রাখি সোমবারই খুন হন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। আমরা এই নিয়েই কথা বলবো। ভক্তি দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। ভক্তি, এই যে ওসি কে সেখান থেকে বদলি করা হলো তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুন হওয়ার ঘটনার পরেই, কি কারণে এই বদলি? দেখো, মূলত পুলিশ এটা কিন্তু বলছে রুটিন বদলি, এর মধ্যে তারা কিন্তু বলছে না খুনের ঘটনা। কিন্তু অশোকনগরের জুনিয়র যে 1 নম্বর পঞ্চায়েত পৌরপ্রধান ইজন দাস খুন হওয়ার পর তড়িঘড়ি বদলি হলেন অশোকনগর থানার ওসি, এবং সেটা কিন্তু বলা যেতে পারে যে বলাই ঘোষকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে গোবরডাঙ্গা থানার যে ওসি ছিলেন চিন্তামণি নষ্ট, তাকে আনা হয়েছে এবং বর্তমানে তিনি এখন অশোকনগর থানার ওসি হলেন। এবং আরেকটা উল্লেখযোগ্য ঘটনা যে মধ্যমগ্রামের মহিলা থানার একেবারে, এবং সেই কারণে এই বদলি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আপাতত। ধন্যবাদ তোমায় ভক্তি দে, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরো 12 সময় বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফেলাম বিরতির পর এবং এই মুহূর্তে নজর রাখবো যে বড় খবরের দিকে। শাহজাহান বিষয় এবার বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। শাহজাহান কোথায়? হদিস দিলেন শুভেন্দু অধিকারী। পুলিশের হেফাজতে নিরাপদেই রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাত 12টা থেকে পুলিশের হেফাজতেই রয়েছে শাহজাহান, এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা। একেবারেই তাই, এবং বেরমজুর 2 নম্বর পঞ্চায়েত এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে শেখ শাহজাহানকে। সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে সমঝোতা হয়েছে শেখ শাহজাহানের, এমনটাই বলেছেন তিনি। প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে সমঝোতা, এবং শেখ শাহজাহান কোথায় রয়েছেন তারই হদিস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার করা সেই পোস্টের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে তিনি বলেছেন পুলিশের হেফাজতে নিরাপদেই রয়েছে শাহজাহান। আমরা এই নিয়ে কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, শেখ শাহজাহান পুলিশের হেফাজতে নিরাপদে রয়েছে, বিরোধী দলনেতা তিনি বলছেন, তিনি জানছেন কি করে? যখন গত মাসের 5 তারিখে যখন শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তারা তদন্ত করতে গিয়েছিল, গ্রামবাসীদের রাতে যখন আক্রান্ত হয়েছে, এবং তারপর থেকেই কিন্তু শাহজাহানকে ধরার বিষয়ে বারবার করে অভিযোগ আসলে শাহজাহানকে প্রশাসন ধরতে পারছে না। এই অবস্থা থেকেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলে আসছেন যে শাহজাহান শেখ রয়েছে, পুলিশের আশ্রয় রয়েছে। ঠিক সেই জায়গা থেকে বাড়িয়ে আজ সকালবেলায় তিনি তিনি টুইট করেন, এবং সেই টুইটে তিনি যেটা জানান যে শাহজাহান কিন্তু পুলিশের হেফাজতে রয়েছে, নিরাপদে রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে, এবং বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এতটাই তার কাছে সেই খবর রয়েছে, এবং তিনি তার সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে, এবং তাকে এমনও হতে পারে যে তাকে যদি কাস্টডি নেওয়া হয় তার পরবর্তীকালে তার জন্য উডবান ওয়ার্ডে অর্থাৎ যশস্বী হসপিটালে উডবান ওয়ার্ডে একটি বেডও রাখা হয়েছে, যেখানে তিনি রেস্ট নিতে পারেন, বা তিনি এবং তাকে ফোন ব্যবহারের বিশেষ প্রক্রিয়াগুলো আছে, অর্থাৎ 5 স্টার ফেসিলিটি দেওয়ার এরকম কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করে কিন্তু তার ইন্টেলিজেন্সের, এবং তিনি যেটা জানাচ্ছেন শাহজাহান এই মুহূর্তে কিন্তু প্রশাসনের, এবং গতকাল রাত্রি 12টার থেকে কিন্তু প্রশাসনের একদম প্রশাসনের কাছেই তারা রয়েছেন, এবং যার সঙ্গে বিভিন্ন ভাবে ডিল হচ্ছে, অর্থাৎ তার সঙ্গে দেবাশিস তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমনটা বলছেন যে পুলিশের হেফাজতে নিরাপদেই রয়েছেন শেখ শাহজাহান, গতকাল রাত 12টা থেকে পুলিশের হেফাজতে রয়েছেন তিনি, কি বলবেন? দেখুন, যিনি নিজে টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে বিজেপিতে গিয়ে ইডি, সিবিআই এবং আদালতের একাংশের রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি মাঝে মাঝে এই ধরনের অদ্ভুত কিছু কথা বলেন। এর আগে তিনি বলেছিলেন 12ই ডিসেম্বর কি একটা হবে, 14ই ডিসেম্বর কি একটা হবে, 21শে ডিসেম্বর কি একটা হবে। তারপর তিনি নিজেই কিছুদিন আগে বলেছিলেন তিনি নাকি জানেন শেখ শাহজাহান কোথায় আছে, পঞ্চায়েতের নাম দিয়ে, মৌজা দিয়ে সবকিছু বলে দিয়েছিলেন। আর আজকে তিনি বলছেন গতকাল পুলিশ কাস্টডিতে নিয়েছে। আমাদের দল এরকম লুকিয়ে আমাদের সরকার প্রশাসন কিছু করে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন
কোর্টে স্টে অর্ডার থাকার জন্য শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না। স্টে অর্ডার উঠে গেছে, আমরা আশাবাদী শেখ শাহজাহান নিশ্চিত করে কাস্টডিতে নেওয়া হবে। কিন্তু সেটা লুকিয়ে লুকিয়ে ওই হিমাচল প্রদেশে এক বিধায়ক ভাঙিয়ে রাজ্যসভার সাংসদ ভাঙানোর মতো হবে না। এখানে প্রশাসন নিরপেক্ষভাবে ট্রান্সপারেন্টলি কাজ করে, যখন সেটা হবে তখন সবাই সেটা জানতে পারবে। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। একেবারে, এবং এই বিস্ফোরক দাবি করেছেন এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে পুলিশের হেফাজতে নিরাপদেই রয়েছেন সরবেরিয়ার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। গতকাল 12টার পর থেকে, রাত 12টার পর থেকেই তাকে সরিয়ে ফেলা হয়েছে সেখান থেকে, এবং পুলিশের সঙ্গে শেখ শাহজাহান তিনি সমঝোতা করেছেন এবং পুলিশের হেফাজতে নিরাপদেই রয়েছে শেখ শাহজাহান। এমনই বিস্ফোরক মন্তব্য করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। একেবারেই তাই অভিক, এবং আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। দেবাশিস, তোমাকে ধন্যবাদ। আপনাদের আবারও জানিয়ে রাখি যে খবরে আমাদের নজর রয়েছে যে শুভেন্দু অধিকারী কিন্তু এবার শেখ শাহজাহান প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন পুলিশের হেফাজতে নিরাপদেই রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাত 12টা থেকে পুলিশের হেফাজতেই শেখ শাহজাহান, এই মতোই একটি পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। আরো বারো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।